নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 21 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো, আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো রূপক অলংকার। এখানে দেখো রূপক অলংকারের শ্রেণী বিভাগটি দেখানো আছে। রূপক অলংকারকে 4টি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। 1 নিরঙ্গ রূপক, 2 সাঙ্গ রূপক, 3 পরম্পরিত রূপক এবং 4 অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। এর মধ্যে আজকে আমরা এর প্রথম বিভাগ অর্থাৎ নিরঙ্গ রূপকটি আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি। এখানে দেখো রূপক অলংকারের প্রথম বিভাগ 1 নিরঙ্গ রূপক। তো প্রথমে আমরা দেখে নেব নিরঙ্গ রূপক কাকে বলে বা নিরঙ্গ রূপকের সংজ্ঞা। যে রূপক অলংকারে একটি মাত্র উপমেয়ের সঙ্গে এক বা একাধিক উপমানের অভেদ কল্পিত হয় তাকে নিরঙ্গ রূপক অলংকার বলা হয়। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে রূপক অলংকারে অর্থাৎ রূপক অলংকারের যে শাখা বা বিভাগে একটি মাত্র উপমেয়ের সঙ্গে এক বা একাধিক উপমানের অর্থাৎ একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অথবা একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের, অর্থাৎ এখানে উপমানের সংজ্ঞা একের অধিক হবে, 2, 3, 4 এভাবে হতে পারে। তাদের যদি অভেদ কল্পিত হয় তখন তাকে আমরা বলছি নিরঙ্গ রূপক অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে এসো এর নিচে। এখানে দেখো নিরঙ্গ রূপককে আবার 2টি শ্রেণীতে ও বিভাগে ভাগ করা যায়। ক্ষয়ে কেবল নিরঙ্গ রূপক এবং ক্ষয়ে মালা নিরঙ্গ রূপক। তো চলো এই দুটি সম্পর্কে আমরা জেনে নিই। এখানে দেখো নিরঙ্গ রূপকের প্রথম বিভাগ কয়ে কেবল নিরঙ্গ রূপক। তো প্রথমে আমরা দেখে নেব কেবল নিরঙ্গ রূপক কাকে বলে বা কেবল নিরঙ্গ রূপকের সংজ্ঞা। যে রূপক অলংকারে একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেদ কল্পিত হয় তাকে কেবল নিরঙ্গ রূপক অলংকার বলা হয়। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে রূপক অলংকারে অর্থাৎ রূপক অলংকারের যে শাখায় বা বিভাগে একটি উপমেয়ের সঙ্গে কেবলমাত্র একটি উপমানেরই অভেদ কল্পিত হয় তাকে আমরা বলছি কেবল নিরঙ্গ রূপক অলংকার। এখানে দেখো তোমরা এভাবেও মনে রাখতে পারো, কেবল মানেই কিন্তু একটিকেই বোঝায়। তাহলে একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেদ কল্পিত হলে আমরা তাকে বলবো কেবল নিরঙ্গ রূপক অলংকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা কেবল নিরঙ্গ রূপকের একটি উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো এখানে উদাহরণে আমি লিখেছি, হৃদি পদ্ম উঠিবে ফুটে মনের আঁধার যাবে ছুটে। এই কবিতাটি রামপ্রসাদের লেখা। এখানে দেখো উপমেয় কি, উপমেয় হচ্ছে হৃদি এবং উপমান হচ্ছে পদ্ম। হৃদি পদ্ম উঠবে ফুটে মনের আঁধার যাবে ছুটে। এখানে হৃদি হচ্ছে উপমেয় এবং পদ্ম হচ্ছে উপমান। তাহলে এখানে দেখো একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানেরই কিন্তু অভেদ কল্পিত হয়েছে। তো চলো এর ব্যাখ্যাটি আমরা পরের অংশে দেখে নিই। এখানে দেখো কেবল নিরঙ্গ রূপকের উদাহরণটা আমি আরো একবার লিখেছি যাতে তোমাদের দেখে বুঝতে সুবিধা হয়। হৃদি পদ্ম উঠবে ফুটে মনের আঁধার যাবে ছুটে। এই কবিতাটি রামপ্রসাদের লেখা এবং এখানে উপমেয় হচ্ছে হৃদি এবং উপমান হচ্ছে পদ্ম। তো চলো এর ব্যাখ্যাটি দেখে নিই। এখানে আমি লিখেছি, আলোচ্য কাব্যাংশে উপমেয় হৃদি এর সঙ্গে উপমান পদ্মের অভেদ কল্পনা করা হয়েছে। ফুটে এই ক্রিয়াটি উপমান পদ্মের অনুযায়ী। এটা তোমরা বুঝতেই পারছো, ফুটে বলতে আমরা পদ্মকেই বলি, তাই এটি উপমান পদ্মের অনুযায়ী এই ফুটে ক্রিয়াপদটি। এর থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেদ কল্পিত হওয়ায় এই উদাহরণটি কেবল নিরঙ্গ রূপক অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের বিভাগটি দেখে নিই। লক্ষ্য করো নিরঙ্গ রূপকের দ্বিতীয় বিভাগ ক্ষয়ে মালা নিরঙ্গ রূপক। তো প্রথমে আমরা দেখে নেব মালা নিরঙ্গ রূপক কাকে বলে বা মালা নিরঙ্গ রূপকের সংজ্ঞা। যে রূপক অলংকারে একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের অভেদ কল্পিত হয় তাকে মালা নিরঙ্গ রূপক অলংকার বলা হয়। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে রূপক অলংকারে অর্থাৎ রূপক অলংকারের যে শাখায় বা বিভাগে একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের যখন অভেদ কল্পিত হয় তখন তাকে আমরা বলছি মালা নিরঙ্গ রূপক অলংকার। তোমরা সকলেই জানো যে মালা মানেই কিন্তু একের বেশি বোঝায়। যদি ফুলের মালা হয় তাহলে সেখানে একের বেশি ফুল থাকে, যদি পুঁথির মালা হয় তাহলে সেখানে একের বেশি পুঁথি থাকে, কিংবা যদি মুক্তোর মালা হয় সেখানেও কিন্তু একের বেশি মুক্তো থাকে। তো তোমরা এভাবেই মনে রাখবে যে মালা নিরঙ্গ রূপক অলংকারে একটি উপমেয়ের সঙ্গে একাধিক অর্থাৎ একের বেশি উপমানের অভেদ কল্পিত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মালা নিরঙ্গ রূপক অলংকারটি কি। তো চলো এর একটি উদাহরণ দেখে নিই উদাহরণ অংশে, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো।
শীতের অরণি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। এই কবিতার লাইনটি বিদ্যাপতির লেখা। তাহলে এখানে উপমেয় কি? এখানে উপমেয় হচ্ছে পিয়া। আর উপমান দেখো এখানে কিন্তু একের বেশি আছে। এখানে প্রথম উপমান কি? শীতের অগ্নি। এরপর দেখো গিরিশের বা অর্থাৎ গ্রীষ্মের বাতাস, বরিশার ছত্র অর্থাৎ বর্ষার ছাতা এবং দরিয়ার না অর্থাৎ সমুদ্রের নৌকো। তাহলে এখানে দেখো উপমান একের বেশি আছে। তো চলো এরপর আমরা পরের অংশে চলে যাই, এর ব্যাখ্যা এবং সিদ্ধান্তটি দেখে নিতে। এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি মালা নিরঙ্গ রূপক অলঙ্কারের উদাহরণটি আরো একবার লিখে নিয়েছি। শীতের অগ্নি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। কবিতাটি বিদ্যাপতির লেখা। এখানে উপমেয় হচ্ছে পিয়া এবং উপমান আছে এখানে একের বেশি। এখানে উপমান হচ্ছে শীতের অগ্নি, গিরিশের বা বরিশার ছত্র দরিয়ার না। এখানে চারটি উপমান আছে। তো চলো এরপরের ব্যাখ্যা অংশটি দেখে নিই। এখানে লিখেছি আমি আলোচ্য কাব্যাংশে উপমেয় পিয়া এর সঙ্গে চারটি উপমান যথা শীতের অগ্নি, গিরিশের বা বরিশার ছত্র এবং দরিয়ার না এদের অভেদ কল্পনা করা হয়েছে। এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যেখানে একটি উপমেয়ের সঙ্গে চারটি উপমানের অভেদ কল্পিত হওয়ায় এটি মালা নিরঙ্গ রূপক অলঙ্কারের উদাহরণ। আজ তবে এখানেই থাক। আশা করি তোমরা সমস্ত আলোচনাটি বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে এর পরের বিভাগটি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো। টাটা।